মারাত্মক খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সূত্র ধরে বিদেশের যোগসূত্র খুঁজে পেলেন। এবং যদি আপনারা শোনেন পর্বটা, বুঝতে পারবেন কিভাবে আমরা অনুমান করেছিলাম আমাদের পশ্চিমবঙ্গবাসীর করের টাকা নিয়ে কিভাবে আত্মসাৎ করে পার্টি ফান্ডে চাঁদা নিয়ে কার্যত তৃণমূল কংগ্রেস এই টাকা বিদেশে পাচার করে কখনো কালো টাকা সাদা করার চেষ্টা করেছে, কখনো আবার বিদেশের বিভিন্ন জায়গায় ব্যাংকে জমিয়ে রাখার যে অভিযোগগুলো আমরা কখনো না কখনো তুলেছিলাম, তার কিছু সারবত্তা আজকেই আপনাদের সামনে দেখাবো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই তথ্য তুলে ধরেছে। আপনারা জানেন কিছুদিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি রেড করে এবং সেই রেড প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করব। সেখানে এমন একটা যোগসূত্র পাওয়া যায়, সেই যোগসূত্রটা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ, সেটা হচ্ছে কেইমেন দ্বীপপুঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দূরতম কোনো সম্পর্ক না থাকলেও এই তৃণমূল কংগ্রেসের কালো টাকা সাদা করার জন্য ওই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য কেইমেনকে বেছে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, শুনলে মাথা ঘুরে যাবে। এবং আমি আপনাদের সামনে আজকে এটাও বলবো যে এই টাকা দিয়ে এক্স্যাক্টলি কোন কোন পথে কিভাবে চার্টার্ড বিমান পরিষেবা ব্যবহার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার একটা ইন্টারেস্টিং তথ্য যা হাতে এসেছে আমাদের কাছে। আপনাদের ছোট থেকে বড় সবাই অবাক হবেন। আজকে শুনবেন পর্বটা। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগে সূত্র ধরে এফআইআর হয় এবং তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নামেন। আপনারা হয়তো খবরও পেয়েছেন কিছুদিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেয়ারওয়েল নামে একটি বিমান সংস্থা বা পর্যটন সংস্থা তাদের গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন 5টি শাখায় তল্লাশি চালায় এবং সেই তল্লাশির পর তারা যেটা জানতে পেরেছিল, যখন আমরা কার্যত ওই বারুইপুরের ভয়ানক ঘটনা হয়ে যাওয়া ঘটনা নিয়ে কার্যত ব্যস্ত ছিলাম, তখন কিন্তু ওই সূত্র ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তৃণমূল কংগ্রেসের এইচডিএফসি শাখায় থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিয়েছিল। সেই তথ্যটা যদিও আমি এক ফাঁকে আপনাদের সামনে একটি খবরে বলেছিলাম। 440 কোটি টাকার এত বড় রাশি ফ্রিজ করা ভারতের ইতিহাসে এর আগে কোনো রাজনৈতিক দলের জন্য এমন কোনো নিদর্শন বা নজির কেউ মনে করতে পারছেন না। কিন্তু এইখানে সব থেকে বড় টুইস্ট যেটা হলেও হতে পারে, ব্যাখ্যা করার আগে যেটা বলবো, গতকাল তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ যারা তৃণমূল কংগ্রেসের এই ব্যর্থতার পর রাজ্যসভার পদ ছেড়ে দিয়েছিলেন, সেই সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব, তারা 3জন পদত্যাগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়ার আগে, না হেরে যাওয়ার পরে, যখন নিশ্চিত হয়েছেন যে এই দিকের রসদ বন্ধ হয়েছে, তারপরেই তারা বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়াতে থাকে। এবং বিজেপি যে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের তত্ত্ব খুঁজবে কোনোদিন, এ স্বপ্নে আমরা কেউ ভাবিনি। সেই বিজেপি এখন ভালো তৃণমূলের মধ্যে আপাতত এই 3জনকে রাজ্যসভা যখন জয়েন করালো তার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যসভার টিকিটও এদের দিল। অদ্ভুতভাবে এই 3টি রাজ্যসভা থেকে এরাই প্রতিনিধিত্ব করতেন, ওদের সিটগুলোই খালি হলো, আবারও বিজেপির টিকিটে এরা নমিনেটেড হয়ে আবারও রাজ্যসভার সবার প্রতিনিধিত্ব করবে এবং এদের জয় একেবারে পাকা। তার কারণ 147 জন বিধায়কের ভোট লাগে, পশ্চিমবঙ্গে বিপুল পরিমাণ বিধায়ক রয়েছে, কাজেই রাজ্যসভায় এদের যাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা। কেন এই কথাটা বললাম? আমার বক্তব্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আবার বিজেপির চোখে ভালো তৃণমূল না হয়ে যায়, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা যেটা প্রথমে বর্ণনা করলাম তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট বিড়ম্বনায় পড়তে চলেছে। কেন আসুন একটু ব্যাখ্যা করি। তবে হ্যাঁ, ডিসক্লেমার, যদি আবার কোনোদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ভালো তৃণমূল ভাবতে শুরু করে দেয় কোনো এক অজানা কারণে, বলতে পারবো না, তার কারণ যাদের 3জনকে নেওয়া হলো ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা অন্তত প্রকাশ্যে চুরি দুর্নীতির অভিযোগ দেখিনি,
কিন্তু এটা তো মানতে হবে তৃণমূল কংগ্রেসের শেষ দিন পর্যন্ত এরা বিজেপির বিরোধিতা করে গিয়েছিল, পশ্চিমবঙ্গের মানুষের মানে বিরুদ্ধেই কার্যত কাজ করেছিল। তাদের সাদরে আমন্ত্রণ জানানোটা মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কতটা মেনে নেবে সেটা আগামী দিনেই বোঝা যাবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টোরিতে এবার আসি। মারাত্মক একটা ইন্টারেস্টিং স্টোরি। এই স্টোরি শোনার পর কুণাল ঘোষ পর্যন্ত চমকে গিয়ে বলেছেন যে এত বড় তথ্য এ তো আমারও জানা ছিল না। কি হয়েছে না, আমি আপনাদের সামনে বলি যে 2023 থেকে 2026 সাল তৃণমূল কংগ্রেসের মানে ইডি খতিয়ে যেটা দেখেছে, ওই বললাম না কেয়ারওয়েল বলে একটি অ্যাভিয়েশন বা একটি পর্যটন সংস্থা গ্রুপ অফ কোম্পানিজে ভিজিট করে তারা তথ্য তলাশ যেটা পেয়েছে, 2023 থেকে 2026 সালে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ড থেকে 160 কোটি টাকা এই কোম্পানিটির কাছে দেওয়া হয়। কেন দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়, তার কোনো বিস্তারিত বিবরণ সেখানে ছিল না। 160 কোটি। এই 160 কোটির মধ্যে 82.96 কোটি তারা একটি সদ্য গঠিত কোম্পানির হাতে তুলে দেয়, এবং বাকি যে টাকাটা রয়েছে সেই 112 কোটি টাকা খরচা করে ওই কেয়ারওয়েল কোম্পানি দুটি একটি চার্টার্ড বিমান কেনেন আর একটি হেলিকপ্টার কেনেন। যে চার্টার্ড বিমানটি কিনেছিলেন সেই চার্টার্ড বিমানটির নাম হচ্ছে এমব্রায়ার লেগাসি 600, এবং যে বিমানটি কিনেছিলেন তা যে হেলিকপ্টারটি কিনেছিলেন তার নাম হচ্ছে আগস্টা 109 গ্র্যান্ড নিউ। এই হেলিকপ্টারটি এবং এটি চার্টার্ড বিমান কেনা হয়। বেশ, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে কেন একটি পার্টি ফান্ডের টাকা দিয়ে একটি কোম্পানি তারা বিমান কিনবে সেই সংক্রান্ত কোনো সদুত্তর কেউ দিতে পারেনি। এবং তারপরে মানে পার্টি ফান্ডের চাঁদা কারা দেয়? পার্টি ফান্ডের চাঁদা তো সাধারণ মানুষ দেয়, পার্টি ফান্ডের চাঁদা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা দেয়। তো তাদের টাকা ব্যবহার করে কেন একটি কোম্পানিকে বিমান কিনে দেওয়া হবে তার কোনো উত্তর নেই। আর এই বিমানগুলোতে অদ্ভুতভাবে একদিকে নিজেরা তৃণমূল কংগ্রেস কিনে দিয়েছিল, আবার এই বিমানগুলোতে যাতায়াত করে তৃণমূল কংগ্রেসের যুবরাজরা তাদের আবার এক্সট্রা করে ভাড়াও দিত। ভাবুন, আমি কিনেও দিলাম, মানে গাই বাছুর আমি কিনেও দিলাম, আবার দুধ খাওয়ার জন্য মানে দুধ যে খাবো তার জন্য টাকাও আবার দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? মানে এই যে যাতায়াতের জন্য যে বিপুল পরিমাণের ভাড়া, এই যে হঠাৎ করে দিল্লি ছুটতেন কিংবা মানে দিল্লি তো দুবেলা যাতায়াত করতেন, দরকার হলে একটা ফ্লাইটই দুবার দিনে বা 4 বার যাতায়াত করতে কোনো ব্যাপার না, সেই টাকা পর্যন্ত মিটিয়ে দিত তৃণমূল কংগ্রেস, ইনস্পাইট অফ যে তৃণমূল কংগ্রেস নিজেরাই কিনে দিয়েছিল এটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে একটা বিদেশি যোগসূত্র পাওয়া গেছে, সেটা হচ্ছে কেইমেন। কেইমেন হচ্ছে ওই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মধ্যে একটি ছোট্ট দ্বীপ, অত্যন্ত কুখ্যাত। এবং সেই কুখ্যাত হওয়ার কারণ হচ্ছে এখানে সেল কোম্পানি খোলার জন্য কোনো সেই রকম মানে আপনি গিয়ে যে কোনো অবৈধ কাজ করা, যে কোনো অবৈধ বিজনেস করার জন্য সেগুলো অত্যন্ত বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশ এবং তাদের যে সমস্ত মানে কি বলবো রাজনৈতিক নেতা থেকে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছেন তারা এই সমস্ত ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোকে বেছে নিয়ে অনেক সেল কোম্পানির নামে সেখানে টাকা পাঠিয়ে দিয়ে কালো টাকা সাদা করার চেষ্টা করেন। এখানেও তাই হয়েছিল। এখানে একটি ঘটনার যেটা ইডি উল্লেখ করেছে, 2023 সালে কেইম্যান আইল্যান্ডের একটি সেল কোম্পানি থেকে 17 লক্ষ মার্কিন ডলার ঋণ নিয়েছিল এই কেয়ারওয়েল এভিয়েশন। কেন ঋণ নেওয়া হলো, কেন তারা ঋণ নিলেন? এবং মাথায় রাখতে হবে এখানে ইডি বলছে যে এই যে প্লেনের যাতায়াত বাবদ যে টাকা খরচা হতো সেটা নাকি ক্যাশে মেটানো হতো। ভাবুন, ওই কোটি কোটি টাকা নাকি ক্যাশে মিটিয়ে দেওয়া হতো। তাহলে কি এই ক্যাশে মিটিয়ে দিয়ে কার্যত মানে এইখানে কালো টাকাগুলোকে এইভাবে এখানে খরচা করা হতো, আর ওই সেল কোম্পানির মাধ্যমে ঘুরে কার্যত কালো টাকাগুলোকে সাদা দেখিয়ে এবং সেখানে কি তৃণমূলের যে নির্বাচনী সংস্থায় যে সমস্ত এক্সপেন্ডিচারের লিস্ট দেওয়া হতো সেগুলোকে কি মানে সাদা দেখানোর জন্যই এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যেখানে কর দিতে হয় না, যেখানে ট্যাক্স লাগে না, যেখানে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, সেই জন্যই কি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওই ছোট্ট কেইমেন আইল্যান্ডকে বেছে নেওয়া হয়েছিল? এরকম প্রচুর তত্ত্ব ঘুরপাক খাচ্ছে এবং এই তত্ত্বর উন্মোচিত হলেই কিন্তু শ্রীঘরে যাওয়ার রাস্তা একেবারেই যে কোনো মুহূর্তে। শুধু ওই একটাই শর্ত, হঠাৎ করে বিজেপি যদি না আবার হঠাৎ করে তাকে ভালো তৃণমূল ভাবতে শুরু না করে দেন।
এইখানে আমি আপনাদের সামনে একটা তথ্য দেব, আপনারাও চমকে যাবেন। বিজেপি ক্ষমতায় এসেছে কবে? বিজেপি ক্ষমতায় এসেছে সম্ভবত 9ই জুন, তাই না? সম্ভবত 9ই জুন তারা শপথ নিয়েছে মুখ্যমন্ত্রী পদে, মাফ করবেন 9ই মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছে শুভেন্দু অধিকারী। 9ই মে থেকে 9ই জুন পর্যন্ত এক মাসে পশ্চিমবঙ্গে ঠিক কতটা রাজস্ব আদায় হয়েছে জানেন? 1000 কোটি টাকা রাজস্ব হয়েছে পশ্চিমবঙ্গে মাত্র এক মাসে, তাও আবার একটি সরকার যখন প্রথম বসছে, যে সরকার তখনও পর্যন্ত তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস, পুলিশের কাছে তাদের তথ্য পৌঁছে দেওয়া, নির্দেশ পৌঁছে দেওয়া, কিংবা যখন তাদের বাজেটও পর্যন্ত অ্যানাউন্স হয়নি, তার আগেই এক মাসে পশ্চিমবঙ্গের রাজস্ব বাবদ 1000 কোটি টাকা ইনকাম হয়েছে। 12 মাসে 12,000 কোটি টাকা ইনকাম। মানে এর থেকে ডেফিনেটলি আশা করছেন যে এই গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই রাজস্বগুলো যেত কোথায়? এখানে পরিষ্কারভাবে এই যে আগের ঘটনার সঙ্গেও এটা যুক্ত। প্রথম কথা হচ্ছে, এই যে তৃণমূল কংগ্রেসের মানে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীও বলেছেন যে এই যে রাজস্ব আদায় হতো তার একটা বড় অংশ ক্যামাক স্ট্রিটে সরাসরি পৌঁছে যেত। এই রাজস্বের একটা বড় অংশ ক্যামাক স্ট্রিটে পৌঁছে যেত। ক্যামাক স্ট্রিট সেগুলোকে হাওলার মাধ্যমে সেগুলো দুবাই কিংবা অন্যান্য বিদেশের মধ্যে, এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিদেশের মধ্যে এগুলো পাঠিয়ে দিত কালো টাকা সাদা করার জন্য, এবং আবার সেগুলো ঘুরপথে কোনো না কোনোভাবে কোনো ব্যক্তি, প্রভাবশালীর ব্যক্তির কাছেই পৌঁছে যেত। এবং এছাড়াও এই রাজস্বের একটা বড় অংশ কোনো না কোনোভাবে প্রভাবশালী ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যেও গিয়ে থাকতে পারে। এবং তারা বিভিন্ন কিভাবে গিয়ে থাকতে পারে, যে যাদের যেরকম কর দেওয়ার কথা তারা কর দিতেন না, তারা কর ফাঁকি দিতেন, এবং কর ফাঁকি দেওয়ার বদলে তাদেরকে কি ছাড় দেওয়া হতো? তাদেরকে বলা হতো ঠিক আছে তোমরা ওই নির্বাচনী বন্ডে আমাদের টাকা দিয়ে দিলেই হবে। তো নির্বাচনী বন্ডে তারা টাকা দিয়ে দিত, আর পশ্চিমবঙ্গের রাজস্বতে তারা কোনো টাকা দিত না, এবং তার ব্যবস্থা হয়তো মানে প্রাক্তন সরকার করে দিত। তো সেই কারণেই পশ্চিমবঙ্গের একটা বিপুল রাজস্ব ঘাটতি হতো। আর শুধুমাত্র এই পরিবর্তনের পর থেকেই, যখন কোনো রকমেরই নীতি সেগুলো নির্ধারিত হয়নি, তার আগেই মাত্র 9ই মে থেকে 9ই জুন এক মাসে 1000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে কোনো এফর্ট ছাড়া। এফর্টলেসলি 1000 কোটি টাকা আদায় হয়েছে। কেন? তার কারণ মানুষ বুঝেছে, কোম্পানি বুঝেছে, এবং বিগ কোম্পানিজ, ইন্ডাস্ট্রিজ তারা বুঝেছে যে এখানে আমাদের দুর্নীতি করা যাবে না। কাটমানি আর বা সিন্ডিকেটের রাজত্ব বন্ধ হয়েছে, আর ক্যামাক স্ট্রিটে টাকা ঘুরপথে ঢুকে হাওলার মাধ্যমে যাওয়া বন্ধ হতেই শুধু এইটুকুর মাধ্যমে এত টাকা পশ্চিমবঙ্গের রাজস্বতে ঢুকছে। এখানে সব থেকে বড় প্রশ্ন এবার, তাহলে আপনাদের শেষ করার আগে যেটা বলবো, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই করুক, পশ্চিমবঙ্গের অর্থনীতিকে চূড়ান্ত ডুবিয়ে দিক, কিন্তু তা সত্ত্বেও তার এই জনমোহিনী মানে স্কিমগুলো তাকে টিকিয়ে রেখেছিল। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্মীর ভান্ডার, যেখানে প্রত্যেকটি নারী, কারোর কমপ্লেন ছিল না, প্রত্যেকে পেতেন। কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তাদের আত্মসমালোচনা করা উচিত। কেন লক্ষ্মীর ভান্ডারের মতো করে এই টাকাটি প্রত্যেকটি ভারতীয়দের কাছে, যারা আপনারা বলেছেন বারবার যে কোনো বাংলাদেশিদের কাছে পৌঁছাবে না, যারা ভ্যাকসিনেশন নেননি, অগ্রাহ্য করেছেন, তাদের কাছে পৌঁছাবে না, যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের বাড়ি পৌঁছাবে না বলে অনেকবার আমরা শুনেছি। তাহলে বাকিদের কাছে কেন পৌঁছাচ্ছে না? বাকিরা কেন বিডিও অফিসে গিয়ে ডিম ছুটছে বিডিওর কাছে? বাকিদের কেন রাস্তায় নেবে তাদেরকে বলতে হচ্ছে টাকা দিন? আপনাদের ভোট দেওয়ার জন্য যদি কোনো পরিবারের 1,000-1,500 টাকা করে যারা পেতেন, তাদের যদি সেই টাকাটা কমে যায়, তার দায় এবং দায়বদ্ধতা আপনাদেরই নিতে হবে। এবং অবিলম্বে এটা রেকটিফাই করে আপনাদের উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগুলোকে বাদ দিয়ে যে অন্তত একটা জিনিস তিনি করেছিলেন, যেটা কথা দিয়েছিলেন সেটা কথা রেখেছিলেন। তো আপনাদেরও তাহলে ক্রাইটেরিয়াটা ভালো করে দেখুন। মানে অন্নপূর্ণা ভান্ডারের ক্রাইটেরিয়াটা খুব একটা ক্লিয়ার নয়। মানে কিছু কিছু জায়গায় তারা বলেছেন যারা সরকারি, যে সমস্ত মহিলারা স্বনির্ভর বা সরকারি কাজ করেন তারা পাবেন না, কিংবা আরো কিছু পেনশন পান, তারা পাবেন না। কিন্তু এটা কোথাও বলা হয়নি যে
এত ইনকামের মধ্যে মানে তাদের হাজবেন্ড বা তাদের পরিবারদের ইনকাম এর বেশি হয়ে গেলে তারা পাবেন না, এই জায়গাটা কনফিউশন তৈরি করেছে। কেন সরকার নির্ধারিত করে দিচ্ছেন না যে যদি কোনো পরিবার তাদের সমস্ত, আপনারা ডকুমেন্ট চাইছেন, আপনারা সবার ঠিকুজি কুষ্টি চাইছেন এবং চাওয়াই উচিত, সমর্থনযোগ্য, কিন্তু কেন এখানে বলছেন না যে কোনো মহিলা তার হাজবেন্ড কিংবা তার শ্বশুর তাদের ইনকাম যদি একটা লিমিট পর্যন্ত বা সেটাকে বেরিয়ে যায় তাহলে সেই মহিলা এটার জন্য এনাবেল হবে কি হবে না, এই ক্রাইটেরিয়াগুলো কেন আপনারা বলছেন না? সব থেকে বড় কথা হচ্ছে বাকি যাদের ক্যান্সেল করলেন তারা কেউ মাদ্রাসায়, তাদের মধ্যে একটা বড় অংশ আমরা যা দেখতে পাচ্ছি মানে টিভির পর্দায় তারা মাদ্রাসায় পড়েননি কিংবা তারা মানে বাংলাদেশের নয়, তাহলে কেন তাদেরকে রিজেক্ট করা হলো এর সদুত্তর কেন দিচ্ছেন না? নিশ্চিতভাবে এই প্রশ্ন তুলব এবং এইটা সলভ যদি করতে না পারেন তাহলে নিশ্চিতভাবে এইভাবে রাজস্ব বাড়িয়ে কোনো লাভ নেই। মানুষের টাকা যদি মানুষকে পৌঁছে না দেন, যদি আপনার দেওয়া প্রতিশ্রুতি যদি পূরণ না করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে ওরা দেবে কিন্তু ওরা শর্ত সাপেক্ষে দেবে, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের 99.999% সমস্ত কথা মিথ্যে হলেও ওই 0.0000001% ওই কথাটি সত্য হয়ে যাচ্ছে, যদিও তার কোনো ভ্যালু থাকে না। একটা মানুষের যদি 99.999 সব মিথ্যে হয়ে যায় তারপরে তার কোনো ভ্যালু থাকে না, কিন্তু স্টিল তো বলবো বিজেপির কাছে মানুষের এক্সপেকটেশনটা অনেকটা। আপনারা স্বচ্ছভাবে বলুন কারা পাবে কারা পাবে না, যারা পেল না কেন পেল না তার উত্তরটাও স্পষ্ট করে বলে দিন, যাতে মানুষের মধ্যে কোনো কনফিউশন তৈরি না হয়। এটুকুই আপনাদের সামনে দাবি জানাবো, তার কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের প্রত্যাশা আশা কিচ্ছু ছিল না, আমরা শুধু পরিবর্তন চেয়েছিলাম। আপনাদের পরিবর্তন চাই না, আমরা চাই যে আপনাদের মতো মানে এইরকম গভর্নমেন্ট আমরা অনেকদিন পর পেলাম, যাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, যারা কিভাবে কাজ করছে, কিভাবে ধর্ষকদের আজ সকালে জমা নিয়ে বিকেলে খরচা করছে সেটা আমরা দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই ছোটখাটো জায়গা যেগুলো রয়েছে এইগুলোই শুধু আবেদন, দৃষ্টি আকর্ষণ আপনাদের সামনে, এগুলো আশা করি আপনারা ঠিক করবেন। সবাই ভালো থাকবেন, এটুকুই বলার ছিল আজকে। আপনারা লিখে যাবেন, জানাবেন আপনাদের বক্তব্য। এখনকার মতো এখানেই।